সারাভান আর নীলা তারা একে অন্যকে ভালোবাসে। যেহেতু তারা দুজনই অনাথ, তাই বিয়ে করে সংসার সাজানোর পরিকল্পনা করছে। কিন্তু তার জন্য টাকার দরকার। তাদের আর্থিক অবস্থাও অতটা ভালো নয়। এই জন্য নীলা 6 মাসের জন্য এক বৃদ্ধার দেখাশোনার চাকরি নেয়। কিন্তু এরপর থেকে নীলার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। নীলা নিজেও বুঝতে পারছে না সে এমন এক মায়াজালে বন্দী হয়ে গেছে যেখান থেকে শুধু বৃদ্ধারাই বের হয়ে যেতে পারবে। নীলা কিভাবে ওই মায়াজালে আটকে গেল, কে আছে এর পিছে, সে কি জন্য এসব করছে, জানলে আপনারও মাথা ঘুরে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ফ্যান্টাসি থ্রিলার মুভি আরাগানের কথা। মুভির প্রথমেই আমাদের দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গলের মধ্যে একটি বাড়ি দেখানো হয়, যেখানে এক গর্ভবতী নারীকে শিকলবন্দি করে রাখা হচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় ওই নারী পোকামাকড় ধরে ধরে খাচ্ছে। অবশ্য বাইরে থেকে কেউ একজন তার উপর নজর রাখছিল। মুভিটি ভালোভাবে বোঝার স্বার্থে প্রথমে আমাদেরকে একটি ইতিহাস জেনে আসতে হবে। রাজেন্দ্র কোলার যুগে 1260 থেকে 1279 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা ভেনগাইমারান রাজত্ব করেছিল। রাজার 2 ছেলে ছিল, একজন আথিগান, আরেকজন ইলাইথিরাইয়ান। বড় ছেলে আথিগান শিক্ষা এবং যুদ্ধে পারদর্শিতার জন্য সেই রাজ্য এগিয়ে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে ছোট ছেলে ইলান্থিলাইয়ান যুদ্ধ এবং রক্ত দেখে ভয় পেত। সে শুধু তার রক্ষিতাকে নিয়ে সময় কাটাত। পান্ডিয়াদের আক্রমণে রাজ্যকে যুদ্ধ করতে হয়েছিল। রাজা ভেনগাইমারান আর তার বড় ছেলে আথিগান সেই যুদ্ধেই মারা যায়। আর যুদ্ধের ভয়াবহতা দেখে ছোট ছেলে ইলান্থিরাইয়ান যুদ্ধ ছেড়ে আহত অবস্থায় পশ্চিম দিকের জঙ্গলে পালিয়ে যায়, যেখানে বসবাস করা এক ঋষি ইলান্থিরাইয়ানের এই অবস্থা দেখে তাকে তার কাছে আশ্রয় দেয়। এরপর ইলান্থিরাইয়ান ওই ঋষির শিষ্য হয়ে ঋষির থেকে তন্ত্রমন্ত্র এবং জাদুটোনা শিখতে শুরু করে। একদিন ঋষি ধ্যানমগ্ন থাকা অবস্থায় একটি সাপ এলে ইলান্থিরাইয়ান ঋষিকে বাঁচানোর জন্য সাপটি ধরে ফেলে, কিন্তু সাপটি ইলান্থিরাইয়ানের হাতে কামড়ে দেয়। ঋষি যখন চোখ খোলে, ঋষি দেখতে পায় ইলান্থিরাইয়ান মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। নিজের জীবন বাজি রেখে ঋষিকে বাঁচানোয় ঋষি এক ভেষজ উদ্ভিদের পাতার রস খাইয়ে ইলান্থিরাইয়ানকে বাঁচায়। এরপর সে ইলান্থিরাইয়ানকে বলে, আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব, বলো তুমি কি চাও। জবাবে ইলান্থিরাইয়ান কি চেয়েছিল তা জানতে আমাদের মুভি শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর আমাদের সারাভান আর নীলাকে দেখানো হয়। দুজনই থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিল। থিয়েটারে অন্য মেয়ের দিকে তাকানোই নীলা সারাভানের উপর রেগে আছে। এই জন্য সারাভান নীলাকে প্রমিস করে যে এখন থেকে নীলা আর তাদের ভবিষ্যতের মেয়ে ছাড়া সারাভান কোনো মেয়ের দিকে আর তাকাবেই না। এবার নীলা কনভিন্স হয়ে যায়। নীলা লেডিস হোস্টেলে থাকে। 10টার মধ্যে হোস্টেলের গেট বন্ধ হয়ে যাবে। এই জন্য সারাভান নীলাকে হোস্টেলের গেটে নামিয়ে দেয়। নীলা বলছিল, আমাকে নামিয়ে দিয়ে এদিক ওদিক ঘুরে পয়সা নষ্ট করবে না, আমাদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো। এদিকে সারাভান নীলাকে কিস করতে বিভিন্ন বাহানা করছে, কিন্তু নীলার সময় নেই বলে চলে যাচ্ছিল। তখন সারাভান বলে, এখনও কিন্তু 5 মিনিট বাকি আছে। নীলাও দেখে তাই তো, এজন্য ফিরে এসে সারাভানকে কিস করে। এরপর নীলা হোস্টেলে ফিরে যায়। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। সারাভানকে দেখা যায় দেয়ালে থাকা মস নিয়ে কানের কাছে নিয়ে কিছু একটা অনুভব করার চেষ্টা করছে। মূলত নীলার শরীর খারাপ থাকায় নীলা হসপিটাল এসেছিল। সারাভানও জানতে চায় ডক্টর কি বলল। নীলা বলে, কি আবার, হোস্টেলের ফুড স্যুট করছে না, তাই সারা রাত বমি হচ্ছে। ইঞ্জেকশন দেওয়ার পর এখন ভালোই লাগছে। অবশ্য সারাভান মজা করে বলছিল, তোমার হসপিটাল আসার কথা শুনে আমি ভাবছিলাম আমি তো শুধু কিস করেছি। এর মধ্যে তারা লক্ষ্য করে সামনে এক বৃদ্ধা বসে বসে কান্না করছে। এই জন্য সারাভান কাছে গিয়ে ওই বৃদ্ধাকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই বৃদ্ধা টাকা সরিয়ে দিয়ে উল্টো তার হাতে থাকা লাঠি দিয়ে তাদেরকে পেটাতে শুরু করে। আর এর মধ্যে স্থানীয় একজন এসে জানায় উনি মানসিক ভারসাম্যহীন, মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে। পুলিশ তো গতকাল ওনাকে ধরে নিয়ে গিয়েছিল। লোকটি বৃদ্ধাকে তার সাথে নিয়েও যায়। তবে বৃদ্ধা উঠে যেতেই নীলা লক্ষ্য করে সেখানে একটি মেয়ের আইডি কার্ড পড়ে আছে। নীলা কার্ডটি সারাভানকে দেখিয়ে বলে, মনে হয় এর নাতনি হবে, হয়তোবা নাতনি হারিয়ে গেছে, এই জন্য বৃদ্ধার এই অবস্থা। অন্যদিকে আমাদের সেই বাড়িতে থাকা মহিলাকে দেখানো হয়। শিকল দিয়ে বেঁধে রাখলেও বাইরে থেকে কেউ সময়ে সময়ে তাকে খাবার দিয়ে যাচ্ছে। এদিকে সারাভান আর নীলা একটি পার্কে বসে কথা বলছিল। নীলা সারাভানকে বলছিল, আমরা তো কাপল ভিডিও বানিয়ে ইউটিউব বা ফেসবুকে আপলোড দিয়েও টাকা ইনকাম করতে পারি, তাই না? কিন্তু সারাভান নীলার কথা এখন গুরুত্বই দিচ্ছে না। মূলত নীলা সংসার সাজানোর জন্য প্ল্যান করছে। কিন্তু সারাভান অন্যমনস্ক থাকায় নীলা রেগে উঠে যাচ্ছিল। তখন সারাভান বাধা দিলে নীলা বলে, চলো বিয়ে করি। সারাভান বলে, কিন্তু তোমার পরিবার নেই, আমারও পরিবার নেই। নীলা বলে, সমস্যা কোথায়, তাহলে কোর্ট ম্যারেজ করি। সারাভান বলে, তা না হয় করব, কিন্তু তোমার কি মনে হয় আমরা দুজন যে টাকা বেতন পাই তা দিয়ে সংসার করা সম্ভব?
সামনে বাচ্চা হলে খরচ আরও বাড়বে। বিয়ের পর আমি তোমাকে কোনো বাড়তি টেনশন দিতে চাই না। আমার কাছে 6 লাখ টাকা আছে, আর 4 লাখ টাকা জমাতে পারলে আমি ভালো একটা ব্যবসা করতে পারবো। তখন আর কোনো সমস্যা হবে না। নীলা বলে, তোমার কি মনে হয় আমি টাকা ওড়ানো মেয়ে? সারবান বলে, আমি এমনটা বলছি না। আসলে আমি দরিদ্র পরিবারে বড় হয়েছি। আমার বাবার কাছে আমাকে সাইকেল কিনে দেওয়ার মতো টাকা ছিল না। তখন আমি বাবাকে বলেছিলাম, টাকা নেই তো বিয়ে করেছিলে কেন? এই জন্য আমি চাই না আমার সন্তানও ওই দিন দেখুক। সারবানের কথায় নীলা সম্মতি দেয়। সিন চলে যায় রাতে। নীলা একাই হোস্টেলে ফিরছিল। পথে ছিনতাইকারীরা নীলার গড়ের চেইনটি ছিনতাই করে নিয়ে যায়। এরপর সারবান এলে নীলাকে নিয়ে থানায় যেতে যাচ্ছিল। কিন্তু নীলার কথা, আমি কি আর ফিরে পাবো? আমি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। আমাকে দিয়ে হবে না, আমার তো সাহস নেই। তবে এর পরদিনই নীলা সেন্থিল নামে একজনের সাথে দেখা করে। মূলত নীলা কাজের জন্য অনলাইনে তার প্রোফাইল সাবমিট করেছিল। সেটা দেখেই সেন্থিল এসেছে। সেন্থিল বলে, এক বৃদ্ধার পরিবার রাশিয়া থাকে, আসতে 6 মাস সময় লাগবে। আপনার শুধু তার টেক কেয়ার করতে হবে। প্রতি মাসের প্রথম সপ্তাহেই বেতন পেয়ে যাবেন। নীলা বলে, আপনি চিন্তা করবেন না, আমি তাকে আমার নিজের মায়ের মতো করে দেখাশোনা করব। এরপর নীলা মাসিক 70,000 টাকা বেতনে এগ্রিমেন্ট সাইন করে। কিন্তু সারবানকে দেখালে সারবান বিশ্বাসই করতে চাচ্ছে না কেউ এই কাজের জন্য 70,000 টাকা বেতন দিবে। তার কথা তোমাকে বোকা বানিয়েছে। কিন্তু নীলা বলে, আমি খোঁজ নিয়ে দেখেছি, ওরা রিয়েল। আর আমার বর্তমান জব ওরাই তো রিকমেন্ড করেছিল। তারপর সারবান বলে, তোমার যাওয়ার দরকার নেই, আমার উপর আস্থা রাখো, আমি সব সামলে নিব। কিন্তু নীলার কথা, কেন আমার টাকা নিতে তোমার সমস্যা কোথায়? সারবান তখন বলে ওঠে, আজ যদি তোমার পরিবার থাকতো তাহলে তোমাকে শেখাতো কিভাবে ডিসিশন নেওয়া উচিত। নীলাও বলে ওঠে, দেখো আমি ম্যাচিউর, আমি আমার সিদ্ধান্ত নিতে পারি। নীলা একটু রেগে যায়। এই জন্য সারবানও নীলাকে রেখে চলে যাচ্ছিল। নীলাও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এর মধ্যে সারবান আবারও ফিরে আসে এবং নীলাকে কনভিন্স করে এবং জানতে চায় কবে যাবে। নীলা বলে, 1 সপ্তাহ বাদেই। আমি সেখানে গেলে ওই টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করতে পারবে। আমার ওই হোস্টেলে আর থাকতে ভালো লাগে না, আমাকে বিয়ে করে তোমার কাছে নিয়ে এসো। সারবান জানতে চায় সেখানে তুমি কার দেখাশোনা করবে। নীলা বলে, এক বৃদ্ধা, সে হার্টের পেশেন্ট। সারবান বলছিল, বৃদ্ধার বাড়িতেও যেহেতু কেউ নেই তাহলে আমিও তোমার সাথে যাই। কিন্তু নীলা বলে, তার আর দরকার নেই, মাত্র তো 6টা মাস। এদিকে নীলা হোস্টেল ছেড়ে দিবে। আবার সারবানের রুমমেটও শহরের বাইরে, তাই যাওয়ার আগ পর্যন্ত সারবান নীলাকে তার ওখানে থাকতে অনুরোধ করে। অনেক অনুরোধের পর নীলাও কথা মতো কাপড় চোপড় নিয়ে সারবানের ওখানে চলে যায়। সারবানের সাথে নীলার দিনগুলো খুব আনন্দে কাটছিল। এর মধ্যে নীলা একদিন ডেরেন ব্রাউনের ভিডিও দেখে সারবানের কাছে জানতে চায়, এই লোকটা সাদা কাগজ দিয়ে কিভাবে জুয়েলারি শপ থেকে জুয়েলারি কিনছে, আর এটা কিভাবে সম্ভব? সারবান বলে, এটা তেমন কিছুই না, সিম্পল মাইন্ড ট্রিক। তারা তোমার মাইন্ডের মধ্যে গিয়ে সাদা কাগজকে টাকায় ম্যানিপুলেট করবে। এটাকেই বলে ইলিউশন। যেমন একটি অন্ধকার জায়গায় সলিটারি শার্ট মানুষের আকৃতির ইলিউশন তৈরি করতে পারে। পৃথিবীর সবথেকে বড় অস্ত্র হচ্ছে মানুষের মাইন্ড। আর এই মাইন্ডকে কন্ট্রোল করে যে কোনো কিছু করা সম্ভব। তবে সবাই এটা করতে পারে না, তার জন্য অনেক কনসেন্ট্রেশন পাওয়ার থাকতে হয়। আবার এই পাওয়ার থাকলেও এটা অল্প কিছু মানুষের উপরই প্রয়োগ করা যায়। যে যত বেশি সেলসিটিভ তাকে ততই ইজিলি ম্যানিপুলেট করা যায়। দেখতে দেখতে নীলার যাওয়ার সময় এসে পড়ে। সারবান নীলাকে বাসে উঠিয়ে দিতে এসেছে। যাওয়ার সময় সারবান নীলাকে একটি টেডি গিফট করে। নীলাও বলে, আমি তোমার অজান্তেই তোমার থেকে আরেকটি গিফট পেয়েছি। এদিকে বাস ছেড়ে দিচ্ছিল। এই জন্য নীলা সারবানকে বলে দেয়, তোমার ব্যবসা স্টার্ট করার জন্য প্রস্তুত নিতে থাকো, আমি পৌঁছে জানিয়ে দিব। এরপর বাস ছেড়ে দেয়। নীলা যেখানে যাবে সেখানে বাস যায় না, তাই বাস থেকে নেমে তাকে একটি পিকআপে উঠতে হয়। এরপর একটি পাহাড়ি রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে নীলা একটি বাড়িতে পৌঁছে যায়। মূলত এই বাড়িতেই তার আসার কথা ছিল। আর বাড়ির সামনে আসা মাত্রই ভিতর থেকে এক মহিলা বলে ওঠে, ভিতরে এসো। এই জন্য নীলা ভিতরে যায়। এই যে মহিলাকে দেখছেন তার নাম ভালার মাধি। আমি তাকে মাধি বলে ডাকব। মূলত মাধির দেখাশোনা করতে নীলাকে আনা হয়েছে। নীলাকে পেয়ে মাধিও বলছিল, অনেকদিন একা একা থেকে তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। নীলা বলে, আপনি চিন্তা করবেন না মা, আমি এসে গেছি, এখন থেকে আমি আপনার সব কিছু দেখব। নীলা মাধিকে রেস্ট করতে বলে চলেই যাচ্ছিল। মাধি বলে, চাল, দুধ, সবজি সব কিছু আমাদের দরজাতে চলে আসবে, তোমার যা দরকার আমাকে বলবে। নীলা লাইট অফ করে দিচ্ছিল, কিন্তু মাধি নিষেধ করে। মাধি বলে, জঙ্গলের মধ্যে বুনো গরু, হায়না আর হাতি আছে, লাইট অফ করো না, আর বাইরে যেও না। এরপর নীলা বেরিয়ে আসে। বাইরে এসে নীলা সারভানকে কল করার চেষ্টা করছিল, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক নেই। তাই নীলা সারভানকে একটি ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠিয়ে রাখে, মানে যখন নেটওয়ার্ক পাবে তখন সেন্ড হয়ে যাবে। নীলা আশেপাশে একটু ঘুরোঘুরি করে সেদিনের মতো ঘুমিয়ে পড়ে।
আর সকাল হতেই নীলা খেয়াল করে ঘরের দেয়ালে কেমন যেন অদ্ভুত সব পেন্টিং। আবার একটি পেন্টিং দেখে নীলা তার বান্ধবীকে অ্যাড্রেস সেন্ড করে তার ফেলে আসা ময়ূরের পালকটি পোস্ট করে দিতে অনুরোধ করে। এরপর শুরু হয় নীলার প্রথম সপ্তাহ। নীলা রোজ ঘুম থেকে উঠেই দরজা খুলেই দেখে দরজার সামনে সবজি রাখা। এরপর রান্না সেরে ঘর মুছে নিজে একটু সাজুগুজু করে তার সময় কাটিয়ে দেয়। এভাবে প্রথম সপ্তাহ কেটে যায়। দ্বিতীয় সপ্তাহ এভাবেই কাটছিল। এর মধ্যে একদিন নীলা মাদির কাছে জানতে চায় ঘরে কোনো আয়না নেই কেন। মাদি বলে আমাদের পরিবার মনে করে ঘরে আয়না রাখা অশুভ, তাই আমরা আয়না রাখি না। এরপর আসে তৃতীয় সপ্তাহ। নীলা রোজ ঘুম থেকে উঠেই দেখে সবজি রাখা, কিন্তু কে রেখে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এরপর প্রতিদিনের মতো কাজ সেরে নীলা মাদির সাথে লুডো খেলে মাদির দেখাশোনা করে সময় কাটিয়ে দেয়। এভাবে নীলার 2 মাস কেটে যায়। নীলা যখন একা থাকে নীলা তার টেডি নিয়ে ক্যারাম খেলে। এর মধ্যে একদিন মাদি অসুস্থ হয়ে পড়ে। অবশ্য নীলা সময় মতো তাকে ট্যাবলেট দেয়, মাদি সুস্থ হয়ে ওঠে। নীলা কাঁদতে কাঁদতে বলছিল চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু মাদি বলে দরকার পড়বে না, তুমি না থাকলে আজ যে কী হতো। এরপর একদিন নীলা রান্না করছিল, হঠাৎ গ্যাস শেষ হয়ে যায়। মাদিকে জানালে মাদি বলে নিচে দেখো কেরোসিনের চুলা আছে, এই জন্য নীলা ওই চুলোতেই রান্না করে। কিন্তু মাদিকে খাওয়ানোর সময় নীলার চোখ ফোনের দিকে, কখন ফোনে সিগন্যাল পাবে কখন কথা বলতে পারবে। মাধিও বিষয়টি লক্ষ্য করে নীলার কাছে জানতে চাইলে নীলা তার লাভ স্টোরি বলতে শুরু করে, কিভাবে তার সারাবানের সাথে দেখা হলো, কিভাবে তাদের প্রেম হলো, সব কিছু। মাধি জানতে চাচ্ছিল তুমি সময় মতো বেতন পাচ্ছ তো? নীলা বলে হ্যাঁ পাচ্ছি, কিন্তু এ মাসে 15,000 টাকা বেশি কেন? মাধি বলে আমি সেন্থিলকে বলেছি যে তুমি আমার এক্সট্রা কেয়ার নিচ্ছ। নীলা ধন্যবাদ দিয়ে বলে সারবান এখন খুব দ্রুত ওর ব্যবসা শুরু করতে পারবে। নীলা জানতে চায় তোমার এখানে ভয় লাগে না? আমার সাথে চেন্নাই চলো, আমি তোমার দেখাশোনা করব। কিন্তু মাধির কথা, তাহলে এসব কে দেখবে? এখানে আমি যে শান্তি পাই তার কোথাও পাবো না। নীলা ঘরের দেয়ালে পেন্টিংগুলো দেখছিল আর বলছিল এগুলো এত অদ্ভুত কেন। তখনই মাধি নীলাকে পানি আনতে বললে নীলা কিচেনে চলে যায়। তবে কিচেনে এসেই দেখে এখানে গ্যাস সিলিন্ডার রাখা, কিন্তু কে রেখে গেল নীলা কিছুতেই বুঝতে পারছে না। মাধি আর নীলা দুজনেই ঘুমাচ্ছে, আর এর মধ্যেই হঠাৎ মাধি ঘুম থেকে উঠে বসে পড়ে এবং অদ্ভুতভাবে 4 হাত পায়ে ভর করে নীলার ঘরে চলে যায়। এরপর নীলার বেডে বসে নিজের কোলের ওপর নীলার মাথা রেখে দেয়। আর নীলার ঘুম ভাঙতে নীলা লক্ষ্য করে মাধি তার চুল কামড়াচ্ছে। নীলা বারবার ছাড়তে অনুরোধ করছে, কিন্তু মাধি ছাড়ছে না। অবশ্য এরপরই বোঝা যায় এই সব কিছু নীলার দুঃস্বপ্ন মাত্র। তবে পরবর্তী দিনই একটু দূরে যেখানে সিগন্যাল পায় সেখানে গিয়ে নীলা সারবানের সাথে কথা বলছিল এবং সারবানকে এটাও বলে ইদানিং রাতে ঘুমাতে পারছি না, ভয়ানক সব স্বপ্ন দেখছি। সারবান বলে তুমি আমার জন্য এত সব কষ্ট করছো, তুমি চলে এসো। কিন্তু নীলা বলে এই বৃদ্ধার জন্য মায়া হচ্ছে, আর কয়েকটা দিনই তো, বাকি দিনগুলো কেটে যাবে। নীলা কফি মগ হাতে নিয়ে হাঁটছিল আর কথা বলছিল, কিন্তু কফিতে চিনি না দেয়াতে সে খেতে পারছিল না। তাই কথা শেষ করে নীলা ঘরে গিয়ে একটি টেবিলের উপর কফি মগ আর ফোন রেখে ভিতরে চিনি আনতে যায়। কিন্তু তখনই টেবিলটি আশ্চর্যজনকভাবে কাত হয়ে ফোনটি পড়ে যায়, আর কফির মগটি ফোনের উপর পড়ে ফোনটি সাথে সাথে নষ্ট হয়ে যায়। শব্দ পেয়ে নীলা দৌড়ে এসে দেখেই কান্না করছিল, কারণ এই ফোনটি সারভান তাকে কিনে দিয়েছিল। নীলা একটা দাগও পড়তে দেয়নি। আজ সেই ফোনই নষ্ট হয়ে গেল। তাদের সব স্মৃতিও এই ফোনের মধ্যে। নীলা মাদির কাছে জানতে চায় এখানে কোনো মোবাইলের দোকান আছে। মাদি বলে ডয়ের একটি ফোন আছে, সেটা নিয়ে আসো। এরপর নীলা ফোন এনে দিলে মাদি বলে মুরুগানকে বলে দিচ্ছি ওয়েলে রিপেয়ার করতে দিয়ে দিও। এরপর নীলা ফ্রেশ হয়ে রূপচর্চা করতে গিয়ে দেখে তার যে ছোট আয়নাটা ছিল সেটাও উধাও। আবার তার প্রসাধনী সামগ্রী সব কিছু শেষ হয়ে গেছে। সিন পরবর্তী দিন। নীলা মাদিকে শুয়ে দিয়ে বাইরে বসেছিল। তখনই মুরুগান আসে। মুরুগান ফোন দেখে বলে ফোনের ডিসপ্লে, বোর্ড সব কিছুই নষ্ট হয়ে গেছে, সারাতে যা খরচ হবে আরেকটি ফোন কেনা যাবে। তবে নীলা বলে আসলে এই ফোনের মধ্যে আমাদের সব কিছু আছে। নীলা জানতে চায় আশেপাশে কোনো দোকান নেই। মুরুগান জানায় এই এলাকার ধারে কাছেও কোথাও দোকান পাবে না। আবার মুরুগান 1 মাসের জন্য কোথাও যাবে, তাই ফোনটি রিপেয়ার করতে দিলেও সে 1 মাস পরই দিতে পারবে। এদিকে আর কোনো উপায়ও নেই, তাই নীলা শুধু মুরুগানকে অনুরোধ করে আপনি যত দ্রুত সম্ভব আমাকে দিয়ে যাবেন। এরপর মুরুগান ফোন নিয়ে চলে যায়। সিন চলে যায় রাতে। নীলা ঘুমাতে ভয় পাচ্ছে। তখন নীলার মনে পড়ে সারবান তাকে বলেছিল আমরা যেখানে বসবাস করি সেই আবহাওয়াটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আবহাওয়া যদি নেগেটিভ হয় তবে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যায়, আর যদি থাকার জায়গা পজিটিভ রাখা হয় সব কিছু ভালোই ঘটবে। পরবর্তী দিন আমাদের সেই শিকল দিয়ে বাঁধা ওই গর্ভবতী নারীকে দেখানো হয়। সে মাটির সাথে পানি মিশিয়ে দেয়ালে তার চেহারা আঁকতে চেষ্টা করছে।
অন্যদিকে নীলা মাধির পা টিপে দিচ্ছিল আর জানতে চাচ্ছিল আপনার পরিবারে কে কে আছে। তবে মাধি শুধু বলে, তুমি আমার পরিবার সম্পর্কে জানতে চাও? সময় এলে আমিই বলবো। নীলা আবার তার হাত দেখিয়ে বলে, এখানকার আবহাওয়ায় আমার স্কিন কেমন যেন রুক্ষ হয়ে যাচ্ছে, বয়স্ক মানুষের মতো দেখাচ্ছে। আশেপাশে কোনো পার্লার নেই? এরপর মাধি জানতে চায়, সারবানের সাথে কথা হয়? নীলা বলে, ফোনই তো নষ্ট, জানি নাও কি ভাবছে, তবে ওর জন্য আমার কাছে একটি সারপ্রাইজ আছে। এরপর নীলা মাধিকেও জানায় সে প্রেগনেন্ট। নীলা বলে, আমি নিচে সামনে দাঁড়িয়ে ওকে বলে সারপ্রাইজ দিতে চাই, ওর রিয়াকশনটা আমি দেখতে চাই। নীলা মাধিকে অনুরোধ করে বলে, আমি আরেকটা মাস থেকে যাই, এরপর সারবানকে বলবো আমাকে নিয়ে যেতে। কিন্তু তখনই দেখা যায় সামনে মাধি নয়, সারাভানি বসে আছে এবং সারাভান বলে, সেন্থিলের সাথে কথা বলে আমি ডিসিশন নিব আর আমি তোমাদের বিয়ে দিব। মূলত নীলা তার চোখের সামনে যা কিছু দেখছে সব কিছুই তার ইলিউশন, আর সারাভানি সব কিছু দেখাচ্ছে। মূলত সারভান নীলার মাইন্ডটাকে কন্ট্রোল করছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সারভান কেন এসব করছে আর কিভাবে? তাহলে চলুন সেটাই জেনে আসি। মুভির শুরুতে আমি একটি গল্প বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? ওই যে ইলান্থরাইন জঙ্গলে এসে ঋষির থেকে তন্ত্রমন্ত্র শিখছিল, এই সেই স্থান। সারভান সেখানে থাকা একটি কাঠের বাক্স এবং কিছু সরঞ্জাম নিয়ে কম্পাস দেখে দেখে জঙ্গলের একটি স্থানে চলে যায়। আজ মূলত পূর্ণিমার রাত। সারভান ওই কাঠের বাক্স থেকে একটি পুতুল বের করে, তবে এটি কোনো সাধারণ পুতুল নয়। এই পুতুলের দুপাশ দিয়ে রয়েছে শিকড়ের মতো কিছু। সারভান কিছু ভেষজ উদ্ভিদের পাতার রসের সাথে নিজের হাতের রক্ত মিশিয়ে ওই পুতুলের উপর দিতেই পুতুলের সাথে থাকা ওই গাছ একটি বীজ উৎপন্ন করে। কিন্তু সারভান এই বীজ দিয়ে কী করবে? এটা কিসের বীজ? আর এই পুতুলই বা কীভাবে বীজ উৎপন্ন করছে? মূলত ইলান্থিরাইনকে বাঁচানোর পর ঋষি ইলান্থিরাইনকে বলেছিল, আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। তখন ইলান্থিরাইন কী চেয়েছিল জানেন? ইলান্থিরাইন চেয়েছিল সে চিরদিন যুবক থাকবে। আর ঋষি ইলান্থিরাইনের ইচ্ছা শুনে তাকে মন্ত্রসিক্ত গাছের শিকড় দিয়ে বানানো এই পুতুলটি দিয়েছিল এবং ইলান্থিরাইনের প্রার্থনা মঞ্জুর করেছিল। তবে ঋষি তাকে দুটি শর্তও দিয়েছিল। প্রথম শর্ত ছিল, তুমি কোনোদিন এই শিকড়ের কথা কাউকে বলতে পারবে না। পূর্ণিমার দিন মাঝরাতে জামাধরাম পাতার রসের সাথে তোমার রক্ত মিশিয়ে এই শিকড়ের উপর দিতে হবে। যখন এটি করবে এই শিকড়ের মধ্যে একটি বীজ উৎপন্ন হবে। পরবর্তী শর্ত ছিল, তোমাকে এই বীজ কোনো প্রাপ্তবয়স্ক নারীকে খাওয়াতে হবে। এরপর এই বীজ থেকে একটি ভ্রূণের জন্ম হবে। প্রতি 12 বছরের শেষ পূর্ণিমার রাতে তোমাকে ওই নারীর গর্ভের ভ্রূণের রক্ত নিয়ে এই শিকড় ঢালতে হবে। আর এরপর ওই শিকড় একটি পাতা জন্মাবে। সেই পাতা খেলে ওই নারীর যৌবন আর তার 12 বছরের আয়ু তোমার হয়ে যাবে। তবে ওই যুবতী নারীর যৌবন পেতে হলে তুমি ওই নারীকে কোনো নির্যাতন করতে পারবে না, তাকে মারতেও পারবে না, এমনকি তার অনুমতি ছাড়া তুমি তাকে স্পর্শও করতে পারবে না। ঋষি ইলান্থিরাইনকে এটাও বলে দেয়, যদি ওই নারীর অ্যাবর্ষণ না করা হয় আর গর্ভে ভ্রূণ যদি বাচ্চাদের রূপান্তর হয়, সেই বাচ্চা শয়তানের রূপে জন্ম নিবে। আর একবার ওই বাচ্চা জন্ম নিলে সে তোমাকে মেরে ফেলবে। যে কোনো মূল্যে ওই শিকড় হারানো যাবে না। যদি হারিয়ে যায় তুমিও শেষ হয়ে যাবে। এই ছিল মূলত সেই পুতুলের স্টোরি। সিন প্রেজেন্টে। নীলা কাপড় ধুয়ে শুকাতে দিচ্ছিল, কিন্তু তার কেমন যেন ক্লান্তি অনুভব হচ্ছে। এই জন্য নীলা ভিতরে গিয়ে একটু রিল্যাক্স করার চেষ্টা করছিল। তখনই চারিদিকের সেই অদ্ভুত পেইন্টিংগুলো নীলার মাইন্ডের মধ্যে ভেসে ওঠে। আর নীলাও লক্ষ্য করে তার সামনে একটি বাচ্চা মেয়ে ছুরি হাতে রক্তের মধ্যে বসে আছে। নীলা খুবই ভয় পাচ্ছিল। ভয়ে ভয়ে সে মেয়েটির দিকে হাত বাড়াচ্ছে, আর তখনই মেয়েটি নীলার দিকে তাকিয়েই তাকে ছুরি মেরে বসে। আর সাথে সাথে নীলার সেন্স ফিরে আসে। পরবর্তী দিন নীলা রান্নাঘরে সবজি কাটছিল। তখন ছুরির মধ্যে চেহারা দেখার চেষ্টা করে, কিন্তু স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না। অবশ্য আমরা দেখতে পাই নীলার পেটে যতই ওই ভ্রূণ বড় হচ্ছে, নীলার ততই বৃদ্ধ হয়ে যাচ্ছে। নীলা মাধির জন্য কফি তৈরি করে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তাকে পাচ্ছে না। এর মধ্যেই হঠাৎ মাধি এগিয়ে এসে বলে, সেন্থিলের সাথে কথা হচ্ছে, তুমি আরও কিছুদিন থেকে যেতে পারবে। নীলা বলে, অনেকদিন সারভানের সাথে কথা হয় না। এর জন্য মাধি ফোন দেখিয়ে দিয়ে বলে, যাও কথা বলো। আর পরবর্তী দিন সারভানা হাঁটতে যাওয়ার কথা বলে সেই মহিলার কাছে যায় এবং কিছু পাতার রস আর রক্ত মিশিয়ে ওই মহিলাকে জোরপূর্বক খাইয়ে দেয়। মূলত এই মহিলা সারভানের সব কিছু জেনে গিয়েছিল, তাই সারভান তাকে মারতে পারেনি। তার পেটের বাচ্চা বড় হয়ে গেছে, আর বাচ্চার জন্ম হলেই সারভানের মৃত্যু নিশ্চিত। এই জন্য প্রতি 48 দিন পর পর সারভান এই মিশ্রণ খাইয়ে এই মহিলার গর্ভপাত আটকে রেখেছে। সারভান নিজে ওই মহিলাকে মারতে পারছে না, আবার গর্ভপাত হতে দিচ্ছে না। তবে মহিলা শুধু বলে, কতদিন তুই আমাকে এসব খাইয়ে আটকে রাখবি? একদিনও বের হয়ে তোকে মেরে ফেলবে। আর এখানে এটাও স্পষ্ট প্রমাণ হয়ে যায় সারভানি ইলান্থিরাইয়ান। মহিলাকে জোরপূর্বক খাওয়ানোর সময়
ওই জার ভেঙে যাওয়ায় মহিলা একটি কাচের টুকরো নিজের কাছেই রেখে দেয়। আর এরপর আমাদের এটাও দেখানো হয় সারভান কিভাবে নীলাকে ফাঁসিয়েছিল। সারভানই মূলত সেন্থিল সেজে নীলার কাছে জব অফার নিয়ে গিয়েছিল। এমনকি সেদিন কিস করার সময় সারভান নীলাকে সেই বিষ খাইয়ে দিয়েছিল। তার মানে নীলাই সারভানের নেক্সট টার্গেট। আর ইলান্থিরায়ন যেহেতু সেই ঋষির থেকে সব জাদুটোনা শিখেছিল, তাই নীলাকে তার বসে রাখা তার জন্য কোনো বিষয়ই না। এই জন্য সেন্থিল আর মুরুগান সেজে সারভানের নীলার সামনে এসেছিল। তবে সারভান আগের মতো আর ভুল করতে চাচ্ছে না। সারভান চাচ্ছে নীলা কিছু বুঝে ওঠার আগেই নীলার অ্যাবর্শন করিয়ে ফেলবে। এর মধ্যে নীলার বান্ধবী নীলার মেসেজ পেয়ে নীলার অ্যাড্রেসে পোস্ট করে সেই ময়ূরের পালক পাঠিয়ে দেয়। আর পোস্টম্যানকে পেয়ে নীলা তার ফোন নিয়ে ক্যামেরায় নিজের চেহারা দেখতে যাচ্ছিল। তখনই পিছে থেকে সারভান ফোনের উপর পানি ঢেলে দেয়। আর এজন্য পোস্টম্যান রাগ করে তার ফোন নিয়ে চলে যায়। মূলত সারভান কিছুতেই নীলাকে তার চেহারা দেখতে দিবে না, কারণ দেখলেই তো নীলা বুঝে যাবে সে বিদ্ধ হয়ে যাচ্ছে। আবার নীলাকে ওই বাটন ফোনটি দিয়ে দূরে দাঁড়িয়ে সারভানই নীলার সাথে কথা বলে এবং নীলাও ফিরে এসে সারভানকে জানায় যে ও বলেছে আমাকে নিতে আসবে। এরপর সারভান ঝর্ণার পাদদেশ থেকে একটি গাছের শিকড় তুলে আনে এবং আবার ওই মহিলার কাছে যায়। মূলত 30 বছর আগে সারভান এই মহিলাকে এনেছিল, কিন্তু তাকে দিয়ে সে সফল হয়নি। এর মধ্যে সে আরও 3 জন মেয়েকে এনেছিল, যাদেরকে সে শিকার বানিয়েছে। কথার মাঝেই ওই মহিলা কাচের টুকরো দিয়ে সারভানের গলায় আঘাত করে, কিন্তু সাথে সাথে সব মিশে যায়। তার মানে সারভানকে এভাবে মারা সম্ভব নয়। আবার সারভানের হাতে শিকড় দেখে মহিলাটিও বলছিল, তার মানে আজ তুই ওই মেয়ের অ্যাবর্শন করে ওই বাচ্চার রক্ত নিবি, তাই না? এই জন্যই তো তোর মুখে হাসি। মহিলা এটাও বলে দেয়, মনে রাখিস যেদিন আমার পেটের বাচ্চা জন্ম নিবে ওই দিনই তোর শেষ দিন। তবে সারভানও বলে যায় বের হলে তো। সারভান ফিরেই অ্যাবর্শন করার সিদ্ধান্ত নেয়। এদিকে শর্ত দেয়া আছে, ওই নারী যৌবন পেতে হলে তাকে খুন করতেও পারবে না, টর্চার করতেও পারবে না, এমনকি তার অনুমতি ছাড়া তার কাছেও যেতে পারবে না। এই জন্য সারভান নীলাকে ঘুমের মধ্যে একটি গাছের জ্বর খাইয়ে দেয়। এরপর নীলার গর্ভ থেকে ওই ভ্রূণ বের করে আনে। কিছু সময় বাদে নীলার জ্ঞান ফিরলে নীলা ব্যথা অনুভব করছিল, সাথে প্রচুর ব্লিডিং হচ্ছে। নীলা বুঝতে পারে তার বাচ্চা নষ্ট করে দেয়া হয়েছে। নীলা ডেকেও কাউকে পাচ্ছে না, কারণ সারভান তখন দূরে গিয়ে বসে আছে। নীলা হাঁটতে হাঁটতে সেই ঘরটিতে চলে যায়। আর নীলাকে দেখে ওই মহিলা বলে ওঠে, আমি জানতাম তুমি একদিন আমার এখানে আসবে। নীলা জানতে চায় কে তুমি, আর তোমার এই অবস্থা কেন? মহিলাটা বলে যে তোমার অ্যাবর্শন করেছে তার জন্যই বহু বছর যাবৎ আমার এই অবস্থা। মহিলাটি নীলাকে সারভানের সম্পর্কে সব কিছু বলে দেয়। এদিকে সারভান ঘরের মধ্যে বসেছিল। নীলা ঘরে এলে সারভান বলছিল, আমি তো ভেবেছিলাম তুমি 18 ঘন্টার আগে উঠতেই পারবে না। আর তোমাকে না বলেছিলাম বাইরে জঙ্গলি গরু, হায়না আর হাতি আছে? নীলা বলে, আসলে ফোনের সিগন্যাল দেখতে গিয়েছিলাম। সারভান বলে, ঠিক আছে, এই দুধটা খেয়ে শুয়ে পড়ো। তখনই নীলা সারভান বলে ডেকে ওঠে। সারভান বলে, লাভারের কথা খুবই মনে পড়ছে, তাই তো? আর তো কয়েকটা দিন। কিন্তু নীলা বলে, ওই মহিলা আমাকে সব বলে দিয়েছে। আমি তোমাকে দেখতে পাচ্ছি সারভান। এখানে এটাও দেখানো হয় ওই মহিলার হাতের সেই কাচের টুকরোটি নীলার হাতে, আর নীলা ওই মহিলাকে মুক্ত করে দিয়েছে। নীলা সারভানের কাছে যায় এবং সারভানকে জড়িয়ে ধরে কাঁদছিল। সারভানও নীলাকে ধরে খাটিয়ে বসিয়ে বলে, তুমি আমাকে বলেছিলে না তোমার জন্ম শুধু আমার জন্য? আসলে আমি নিজেকে খুবই বেশি ভালোবাসি। শুধু আমি না, আমরা সবাই শুধুমাত্র নিজের মনের সন্তুষ্টির জন্যই বেঁচে থাকি। আমি যুবক থাকতে চাই। বড় কিছু পেতে হলে বড় স্যাক্রিফাইস দরকার। এই জন্য আমাদের স্যাক্রিফাইস করতে হবে। 3% মানুষের জন্য বাকি 97% মানুষ বেঁচে থাকে। তেমন তুমিও ভেবে নাও, ওই বীজ তোমার বাচ্চা ছিল না। ওই বীজকে বের করা জরুরি ছিল, কারণ একবার পূর্ণিমা শেষ হয়ে গেলে সেটা আমার জন্য শয়তানের রূপ নিত। এখন তুমি ভেবে দেখো, তুমি যাকে পেটে ধারণ করছো সেটা যদি তোমার ভালোবাসার মানুষের মৃত্যুর কারণ হয়, তাহলে তুমি সারা জীবন কীভাবে বেঁচে থাকতে? সারভান কথা বলছে, আর এদিকে ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি গিয়ে পৌঁছেছে। নীলা শুধু জানতে চায়, তার মানে তুমি বাচ্চার রক্ত নিয়ে নিয়েছো, তাই তো? এর মধ্যেই 12টা বেজে যায়, আর সামনে আসে সারভান, মানে ইলান্থিরায়নের আসল রূপ। সারভান বলে, তোমাকে আমি ভালোবাসি, এটা সত্যি, তবে তার জন্য তো আমি থেমে থাকতে পারি না। মূলত যে কোনো কিছুর মূল্যেই সারভান তার যৌবন ধরে রাখতে চায়। এজন্য সে তার এই অভিযান চালিয়ে যাবে। সারভান তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই নীলা সেই কাচের টুকরো দিয়ে তার পায়ে আঘাত করে। আর আমরা এটাও দেখতে পাই, সারভানের পা কেটে গেলেও সেটা আর মিশছে না। তার মানে ওই পাতা না খাওয়া পর্যন্ত সে একজন সাধারণ মানুষের মতোই। সারভান এখান থেকে সেই জায়গায় যায় এবং নিয়ম অনুযায়ী সেই পুতুলটির গায়ে ওই গাছের পাতার রস এবং বাচ্চার রক্ত ঢেলে দিতেই ওই শিকড় থেকে একটি পাতা গজিয়ে ওঠে।
সারবান সেই পাতাটি খেয়ে ওই পুতুলটিকে আবার সেই গুহাতে রেখে আসে। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতে দেখা যায় সারবান আবার যুবক হয়ে গেছে। অন্যদিকে সেই বৃদ্ধা মহিলা জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে লোকালয়ের দেখা পেয়েছে। আবার এদিকে নীলা একদমই বৃদ্ধ হয়ে গেছে, কারণ তার 12 বছর তো সারভান নিয়ে নিয়েছে। নীলা তার সব কিছু আগুনে পুড়িয়ে দিচ্ছিল। এদিকে সারভান সেই কাঠের বাক্সটি খুলেই দেখে বাক্সের মধ্যে ওই পুতুলটি নেই। সারভানের তো পুরো মাথা নষ্ট। পাগলের মতো সে এদিক ওদিক পুতুল খুঁজে বেড়াচ্ছে, কারণ পুতুল না পেলে তার সব শেষ হয়ে যাবে। আর নীলার হাতে সেই পুতুলটি দেখা যায়। নীলা ওই পুতুলটিকে আগুনের মধ্যে ফেলে দেয়। সাথে সাথে সারভান আবারও বৃদ্ধ হয়ে যায়। এদিকে নীলা ওই ব্যাগ চেক করে সেই আইডি কার্ডটি পায়, মানে সেই বৃদ্ধার আইডি কার্ড। নীলা এবার বুঝতে পারছে যেই আইডি কার্ড দেখে সে বৃদ্ধার নাতনি ভেবেছিল, আসলে ওই আইডি কার্ডটি ওই বৃদ্ধারই ছিল, মানে ওই বৃদ্ধাও তার মতোই ভিকটিম। এরপর নীলাও সেখান থেকে চলে যায়। তবে তারপরই দেখা যায় কেউ একজন ওই পুতুলটি তুলে নিচ্ছে। তবে এই পুতুলটি এখন সাধারণ পুতুল, কারণ এখন আর পুতুলের গায়ে কোনো শিকড় নেই। যুগে যুগে মানুষ তার ক্ষমতা, শক্তি, সৌন্দর্য, যৌবন এই সব কিছু ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করেছে, কিন্তু এগুলো কিছুই চিরস্থায়ী নয়। এসব একদিন বিলীন হবেই। তাই এসবের পিছনে ছুটে কোনোই লাভ নেই। এসবের পিছে ছুটে সময় নষ্ট না করে সৃষ্টিকর্তা যাকে যেভাবে বানিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থেকে জীবনটাকে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। মুভিটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। এখন থেকে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।